গুড ইভিনিং বন্ধুরা। আজ ৮ আগস্ট শুক্রবার। আজকের আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: বই কেনার জন্য সরকারি কর্মচারীরা বেতনের সঙ্গে অতিরিক্ত ১,০০০ টাকা পাবেন। গৌহাটিতে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে এই কথা জানান মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের এই অতিরিক্ত ১,০০০ টাকা আগামী নভেম্বর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। এর জন্য অবশ্য শর্ত রাখা হয়েছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, চলতি ২০২৫ বর্ষকে গ্রন্থবর্ষ হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এর অঙ্গ হিসাবে কর্মচারীদের বই কেনার জন্য ১,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই টাকা দেওয়া হবে নভেম্বর মাসের বেতনের সঙ্গে। এই ১,০০০ টাকা পাওয়ার পর কর্মচারীদের বই কিনতে হবে। বই কেনার পর রসিদটি সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের কাছে জমা দিতে হবে। তিনি বলেন, রাজ্যের প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন। এই কর্মচারীদের বই কেনার জন্য ক্যাবিনেট ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। বিটিসির নির্বাচনে বিজেপির ফলাফল যে গতবারের চেয়েও ভালো হবে তা নিয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গতকাল কুকরাঝারের দুতমায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনে নির্বাচন হলে বিটিসির ৪০টি আসনের মধ্যে ১২টিতে জয়লাভ করবে বিজেপি। কিন্তু আগামীকাল কি হবে সেটা জানা নেই তার, কেননা নির্বাচনের সময় প্রতিটি মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন হয়। তবে গতবারের চেয়ে এবার আরও বেশি আসনে জয় ছিনিয়ে নিতে সক্ষম হবে বিজেপি। তিনি বলেন, জেদ করে বিটিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না বিজেপি। বড়ভূমিতে দলের প্রতি জনগণের প্রচুর সমর্থন রয়েছে, তাই নির্বাচনে একলা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনী প্রচারে বিপিএফ এবং ইউপিপিএলের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করবে না বিজেপি। তিনি বলেন, পুজোর আগেই নির্বাচন সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে এনডিএ শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকের এজেন্ডা ছিল উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ পারস্পরিক সমন্বয় এবং এনডিএ সহযোগীদের মধ্যে বিশেষ সখ্যতা বজায় রাখা। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকের পর সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ফ্লোর রিডার্স মিটিংয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং প্রার্থীর নাম নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে অনুমোদন দেওয়া হয়েছে। ১২ আগস্টের মধ্যে এনডিএর উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সংসদীয় কার্যমন্ত্রী কিরেন রিজিজু, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জেডিইউ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব সিং ওরফে লালন সিং, শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডে এবং অনেকেই। জল জীবন মিশনের অধীন ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহাবাদ বাজার পানীয় জল প্রকল্প থেকে এখানকার ৫০০ পরিবার পানীয় জল থেকে বঞ্চিত। এই অভিযোগ তুলে এখানকার মোহাম্মদপুর শাহবাগ জিপির নবনির্বাচিত সভাপতি এবং ৯ নম্বর ওয়ার্ড সদস্যের স্বাক্ষরিত একটি স্মারকপত্র হাইলাকান্দি জেলা কমিশনারের হাতে তুলে দিয়ে এই মুখ থুবড়ে পড়া পানীয় জল প্রকল্পের সরজমিনে তদন্ত করে অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন। দীর্ঘ ৫ বছর থেকে এই প্রকল্পের কাজ চললেও এখনও এই পানীয় জল প্রকল্প চালু হয়নি। কর্মসংস্কৃতি লাটে উঠেছে রামকৃষ্ণনগর খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয়ে। সকাল 10:30টায় নৈশ প্রহরী এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী ছাড়া বাকি সবাই অনুপস্থিত। দীর্ঘদিন ধরে রামকৃষ্ণনগরে স্থায়ী খণ্ড শিক্ষা আধিকারিকের পদ খালি রয়েছে। ফলে জেলার স্কুলসমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক নীলমজ্যোতি দাস রামকৃষ্ণনগরের খণ্ড শিক্ষা আধিকারিকের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। কিন্তু তিনি জেলা সদর থেকে সপ্তাহ ১৫ দিনে একদিন এসে রামকৃষ্ণনগরের কার্যালয়ে পা মারান। এদিকে অফিসের কাজকর্ম পরিচালনার দায়িত্বে রয়েছেন এসআই অনুপ পুরকায়স্থ, কিন্তু তিনিও সময়মতো কার্যালয়ে উপস্থিত থাকেন না। এতে দূরদূরান্ত থেকে বিভিন্ন কাজে কার্যালয়ে আসা শিক্ষক শিক্ষিকা সহ পরিচালনা সমিতি এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। আজ সকাল 10:30টায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, নৈশ প্রহরী ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ছাড়া অফিসে আর কেউ নেই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর অ্যাটম বোমা,
বিজেপি কমিশনের যুগসাজশে বুট চুরির অভিযোগ। নির্বাচন কমিশন এই নিয়ে আগেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে রাহুলকে। এবার প্রায় একই সুরে আক্রমণে নামল বিজেপিও। গেরুয়া শিবিরের বক্তব্য, রাহুল যেসব অভিযোগ করেছেন সেই সব ভিত্তিহীন এবং ভুয়ো। পুরোটাই নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। গতকাল সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী দাবি করেন 2024-এর লোকসভা নির্বাচন থেকে কমিশন ও বিজেপির আতাতের মাধ্যমে বিরাট বুট জালিয়াতি হয়েছে। ক্ষমতায় থাকার জন্য 2024 লোকসভা নির্বাচনে 25টি আসনে বুট চুরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 25টি কেন্দ্রেই হার জিতের ব্যবধান 33,000-এর কম। কর্ণাটকের একটি বিধানসভা আসনের ভোটার তালিকায় বিভিন্ন ত্রুটি তুলে ধরে রাহুল দাবি করেন সিরিফ ওই একটি কেন্দ্রেই 1 লক্ষের বেশি বুট চুরি হয়েছে। 1 অক্টোবর থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা পুরোদমে শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। আহমেদাবাদ ড্রিমলাইনার বিপর্যয়ের পর বেশ কিছু আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া। এরপর যাত্রী সুরক্ষা ও বিমান পরিচালনার মতো বিষয়গুলি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করে টাটা গোষ্ঠীর এই সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তাদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, যার জন্য পরিষেবাও সমস্যায় হয়েছে। কিন্তু পরিষেবায় ব্যাঘাত কমিয়ে আনা এবং আভ্যন্তরীণ ব্যবস্থা সবলীল করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ চলছে। ভবিষ্যতে যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন। ট্যারিফের ধাক্কা লাগলো খুব জোরেই। ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়ে দিতেই আটকে গেল সমস্ত অর্ডার। অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো বড় বড় সংস্থাগুলি ভারতে করা সমস্ত অর্ডার স্থগিত করে দিয়েছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, ভারতীয় রপ্তানিকারকরা আমেরিকান ক্রেতাদের কাছ থেকে চিঠি এবং ইমেইল পেয়েছেন। সেই চিঠিতে বলা হয়েছে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত জামাকাপড় এবং বস্ত্রজাত পণ্য রপ্তানি বন্ধ রাখা হচ্ছে। সূত্রের খবর, ট্রাম্পের সিদ্ধান্তের জেরে যে অতিরিক্ত খরচ বাড়ছে তা ক্রেতা সংস্থারা অর্থাৎ অ্যামাজন, ওয়ালমার্ট বহন করতে রাজি নয়। তারা চাইছে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলি এই খরচ বহন করুক। ভারত থেকে রপ্তানি করা পণ্যের দাম প্রায় 30 থেকে 35% বাড়তে চলেছে এই ট্যারিফের কোপে। এতে আমেরিকায় রপ্তানি 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে, যার কারণে ভারতের 4 থেকে 5 বিলিয়ন ডলার ক্ষতি হবে। এবার শেষ খবর, পাতারকান্দি শ্রীভূমি জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ অসম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়ক বর্তমানে কার্যত এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এবং যানবাহন এই রাস্তা ব্যবহার করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিটি যাত্রা যেন এক মৃত্যুর মুখোমুখি যাওয়ার সামিল। বিশেষ করে নীলামবাজার, কায়স্থ গ্রাম, বাড়িগ্রাম, মইনা ইত্যাদি এলাকায় রাস্তার বেহাল দশা সবচেয়ে বেশি চোখে পড়ে। রাস্তার উপর তৈরি হয়েছে একের পর এক ভয়ঙ্কর গর্ত, যেগুলোর আকার এতটাই বড় যে অনেক ক্ষেত্রেই তা পুকুরের মতো গভীর। বিশেষ করে বাড়িগ্রাম রেল ক্রসিংয়ের পাশে যেসব গর্ত সৃষ্টি হয়েছে সেগুলো বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। যে কোনো সময় বড় দূরপাল্লার বাস অথবা ট্রাক উল্টে যেতে পারে এইসব গর্তে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কোনো একটি দুর্ঘটনা ঘটলেই পুরো জাতীয় সড়কে দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়তে হয়। এই ছিল আজকের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।